তথ্য গোপনে অভিযোগের মামলায় দোষী ট্রাম্প, 11 জুলাই রায় ঘোষণা। রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়মে বন্ধ হল মালয়েশিয়ার শ্রমবাজার, সিন্ডিকেট ভেঙে দেওয়ার তাগিদ। এবং সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, 3 নদীর পানি বিপদসীমার উপরে, উজানের ঢলে ডুবল শ্রীমঙ্গলের বিস্তীর্ণ এলাকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে, ঢাকার রাস্তায় বিক্রি হওয়া 130 রকমের খাবারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ। ব্যবসায়িক নথিতে তথ্য গোপন করার মামলায় দোষী সাব্যস্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে আনা 34 অভিযোগের সবকটিতেই তিনি দোষী সাব্যস্ত হন। নিউ ইয়র্কের একটি আদালত এই রায় দেন। এই রায়ের ফলে ট্রাম্পই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন। আগামী 11 জুলাই তার সাজা ঘোষণা হবে। রায়ে সাবেক এই প্রেসিডেন্টের কারাদণ্ডও হতে পারে, তবে বিশেষজ্ঞরা বলছেন কারাদণ্ড না দিয়ে তাকে জরিমানা করার সম্ভাবনাই বেশি। রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন এই রায় তার জন্য মানহানিকর, তবে এ বিষয়ে ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন সাবেক এই প্রেসিডেন্ট। এই রায়ের ফলে আগামী নির্বাচনে কি প্রভাব পড়বে তা এখনো স্পষ্ট নয়, তবে বাইডেনের প্রচার সেল বিবৃতি দিয়ে জানিয়েছে আদালত কক্ষে নয়, ব্যালটের মাধ্যমে ট্রাম্পকে হারাতে চান তারা। রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়ম থাকলেও শ্রমবাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ সহ 15টি দেশ থেকে জনশক্তি আমদানি বন্ধ করছে মালয়েশিয়া। বাইরের পক্ষ থেকে এমন দাবি করা হলেও বিশেষজ্ঞরা দায়ী করছেন সিন্ডিকেটকে, পরামর্শ দিচ্ছেন সিন্ডিকেট ভেঙে দেওয়ার। এদিকে চালুর 3 মাসের মাথায় গেল সপ্তাহে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার বন্ধ করে দিয়েছে মালদ্বীপও। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশ সহ 15টি দেশের বৈধ অবৈধ মিলিয়ে 30 লাখ বিদেশি শ্রমিক রয়েছে মালয়েশিয়ায়, যাদের মধ্যে একটি অংশের কাজ নেই। এমন পরিস্থিতিতে 31 মে থেকে শ্রমবাজার বন্ধের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। আগামীতে কাজ নিশ্চিত সাপেক্ষে চাহিদার ভিত্তিতে বাজার খুলে দেওয়ার কথা বলছে দেশটি। এদিকে 2022 সালে শ্রমবাজার খোলার পর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে শুরুতেই তৈরি হয় দেশের 25 এজেন্সির সিন্ডিকেট। এ নিয়ে নানা জটিলতা দেখা দেওয়ার পর দেশে 100 রিক্রুটিং এজেন্সিকে দেওয়া হয় শ্রমিক পাঠানোর সুযোগ। মালয়েশিয়া যেতে সরকার জনপ্রতি ব্যয় 79,000 টাকা বেঁধে দিলেও এজেন্সিগুলো বাংলাদেশি কর্মীদের কাছ থেকে নিয়েছে গড়ে 5,44,000 টাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক 5টি আন্তর্জাতিক সংগঠনের এই অভিযোগ অস্বীকার করছে না বাইরা। বলছে শুধু বাংলাদেশ নয়, শ্রমবাজারের সার্বিক স্বচ্ছতা নিশ্চিত করতেই জনশক্তি আমদানি বদ্ধের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। ওরা সার্ভে করবে যে কোন সেক্টরে কত লোক আছে, কোথায় কোনো প্রবলেম আছে কিনা, যেগুলো প্রবলেম আছে ট্রাবল শুট করা, তারপরে নতুন করে কোন কোন সেক্টরে তাদের নতুন রিকোয়ারমেন্ট আছে, তখন তারা নতুন করে একটা পলিসি নির্ধারণ করবে কোন কোন দেশ থেকে নেবে কিংবা কোন সিস্টেমে নেবে, এটাকে রিভিউ করবে। এটা কিন্তু বাংলাদেশের জন্য বন্ধ করেনি, এটা টোটাল ওদের ফরেন ওয়ার্কার সিস্টেমটাই ক্লোজ। আবার যখন বাজার খুলবে তখন সেখানে যাতে কোনো সিন্ডিকেট না থাকে তা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। এটা ইনভেস্টিগেট করা উচিত, এটাকে ডিসেন্ট্রালাইজ করা উচিত। এদেরকে এককভাবে কেন দিবে? এরা কি গরিব মানুষ? আরও অনেক লোক আছে এই ব্যবসা করতে পারে, তাদেরকে দেন, কম্পিটিশন বাড়ায় দেন। কম্পিটিশন না থাকলে সিন্ডিকেট যেখানে দিবেন, সিন্ডিকেটের কারণে আপনার জিনিসপত্রের দাম বাড়ে, তো সিন্ডিকেটের কারণে আপনার টাকার পরিমাণ বেশি টাকা দিয়ে যাইতে হয়। সিন্ডিকেট যদি না থাকে তখন এদের মধ্যে কম্পিটিশন থাকবে। এদিকে নানা অনিয়মের কারণে চালুর 3 মাসের মাথায় গত 24 মে বাংলাদেশিদের জন্য আবার বন্ধ করে দেওয়া হয়েছে মালদ্বীপের শ্রমবাজার। Capital city of Male. মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে উজানের ঢলে প্লাবিত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নিম্নাঞ্চল। সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও কানাইঘাটের শতাধিক গ্রাম বন্যা কবলিত। পানিবন্দী 3 লাখেরও বেশি মানুষ। পানির নিচে ডুবে আছে সড়ক ও ফসলি জমি। বিপদসীমার উপর দিয়ে বইছে 3 নদীর পানি। কুশিয়ারা নদীর অমল শীত পয়েন্টে বিপদসীমার 202 সেন্টিমিটার এবং শেওলা পয়েন্টে 5 সেন্টিমিটার, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে 166 এবং গোয়াইন নদীর সারিঘাট পয়েন্টে 95 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে বৃষ্টি ও উজানের ঢলে বিভিন্ন ছড়ায় পানি বেড়ে প্লাবিত হয়েছে শ্রীমঙ্গলের সবুজভাগ ও রূপপুর সহ বিভিন্ন এলাকা। দুর্ভোগে পানিবন্দী কয়েক হাজার বাসিন্দা। ঢাকার রাস্তায় বিক্রি হচ্ছে 130 রকমের খাবার। খোলা আকাশের নিচে বিক্রি হওয়া এসব খাবার মুখরোচক হলেও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি, ফলে জটিল রোগও সৃষ্টি করছে রাস্তার খাবারগুলো। দর্শক, ইয়াকুব হোসেন লিটনের ক্যামেরায় 21 স্পেশাল স্ট্রিট ফুড নিয়ে সবিতা চিরানের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। রাজধানীর প্রায় সব স্ট্রিট ফুডের দোকানই খোলা আকাশের নিচে উন্মুক্ত অবস্থায় তৈরি, বিক্রি ও সাজিয়ে রাখা খাবারে মিশছে জীবাণু, দূষিত করছে পোকামাকড় আর মাছি। এতে বাড়ছে নানা ধরনের রোগ ব্যাধি, রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির শঙ্কাও। চিকিৎসকরা বলছেন এসব স্ট্রিট ফুড খেলে দেখা দিতে পারে কিডনির সমস্যা সহ নানা ধরনের রোগ ব্যাধি। লিভার আক্রান্ত হতে হতে একসময় লিভার সিরোসিস এই ধরনের অসুখগুলো হতে পারে। আবার সিরোসিসের একটা শেষ পর্যায়ে সেটা ক্যান্সারই বলি আমরা, ডায়রিয়া, জন্ডিস, এই ধরনের রোগগুলো আপনার এই সমস্ত স্ট্রিট ফুড থেকে হতে পারে। দেশে পাওয়া যায় 130 পদের রাস্তার খাবার। সিঙ্গারা, সমোচা, ছোলা ভাজি, বেগুনি, আলুর চপ, ডালপুরি, ফুচকা, চটপটি, ভেলপুরি, পাকোড়া, হালিম, ঝালমুড়ি, জিলাপি, লেবুর শরবত, আখের রস ইত্যাদিতে বেশি ক্ষতি হচ্ছে জনস্বাস্থ্যের। এছাড়াও ফ্রেঞ্চ ফ্রাই, আলু সিদ্ধ, স্যুপ, পোড়া পেঁয়াজ ও মরিচ, সালাদ, নুডলস এবং নানা রকম মিষ্টান্নও বাড়ছে রোগ ব্যাধি। অনেক সচেতন নাগরিকরাও অনেক কিছু বুঝানোর পরও তারপরে খায় এগুলো আর কি। পলিথিনটা উড়ে গেছে এই জন্য, বুঝছেন, পলিথিনটা রাখিয়া লই আমরা। এখন নতুন পানি নিয়ে আইছি বাসার থেকে, চা বানিয়ে নিয়ে এখান থেকে পরোটাটা নিয়ে নি, কাবাব পরোটাটা খাবো, একটু মুখরোচক। বাইরেরটা কিনে নিয়ে আসলাম শখ করে আর কি। এসব খাবারের মূল ক্রেতা শিশু, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শ্রমিক, রিক্সা চালক, টোকাই, ছিন্নমূল মানুষ, হকার, ছোট ব্যবসায়ী সহ যাদের নেই স্বাস্থ্য সচেতনতা। বাচ্চারা এগুলো দেখলে মনে করেন যে এখানে সামনে পরে দেখে সবাই খায়। আমি কখনো খাই না, মাঝে মাঝে হয়তো দেখা যায় যে 2-3 সপ্তাহ পর একটা হয়তো একটু নিলাম। হ্যাঁ, মজা লাগে, মাঝে মাঝে খাই। তবে মনিটরিং এ পর্যাপ্ত লোকবল না থাকায় অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মনিটরিং করার মতো পর্যাপ্ত লোকবল এই মুহূর্তে আসলে নাই। আমরা যদি পর্যাপ্ত লোকবল পাই তাহলে সার্বক্ষণিক তাদের মনিটরিং এর আওতায় নিয়ে আসব। নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার আইনের কঠোর প্রয়োগে অবস্থার উন্নতি হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সবিতা চিরান, 21 টেলিভিশন, ঢাকা। ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রামের 15টি উপজেলায় 8.5 লাখ গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে। ফলে এবারেও চট্টগ্রামে গবাদি পশুর সংকট হবে না বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। বিদেশ থেকে পশু আমদানি বন্ধ থাকায় এবারও ভালো দাম পাওয়ার আশা খামারিদের। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী চট্টগ্রামে প্রায় 12,000 খামারে এবছর কুরবানির উপযোগী গবাদি পশু রয়েছে 8,52,259টি। চাহিদা রয়েছে 8,85,765টি। চাহিদার তুলনায় 33,406টি ঘাটতি থাকলেও আশপাশের জেলা থেকে এর যোগান আসবে বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। চাহিদা মোতাবেক আমরা অত্র থানাধীন খামারগুলি থেকে আমরা মোটামুটি 70% উপরে আমরা ওভারকাম করতে পারবো। আর পাশাপাশি যতটুকু শর্ট থাকবে আশেপাশে জেলা অথবা উপজেলা থেকে এসে শহরের এই চাহিদাটা পূরণ করতে সক্ষম হবে। এদিকে বিদেশ থেকে আমদানি বন্ধ থাকায় এবারও কোরবানির পশুর ভালো দাম পাওয়ার আশা করছেন খামারিরা। এবারের প্রস্তুতি আমাদের ভালো। আমরা গত বছর প্রায় 100টার মতো সেল করেছি
এবার আশা করি 150 আমাদের টার্গেট আছে। কিছু গরু আছে এগুলো হচ্ছে গিয়ে ছোটো রেঞ্জের, আর ফার্মে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে গিয়ে বড় রেঞ্জের গরু। তো আমাদের হচ্ছে গিয়ে মিনিমাম প্রাইস আমরা হচ্ছে গিয়ে 1 লাখ থেকে শুরু করতেছি আর কি। গবাদি পশুর উৎপাদন বাড়াতে খামারিদের সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। এর ফলে কোরবানির পরও দেশে এবার 22 লাখের বেশি পশু উদ্বৃত্ত থাকবে। গত বছরের ভিত্তিতে যদি হিসাব করি তাহলে সর্বোচ্চ 1,07,00,000 পশুর প্রয়োজন হবে। তাতে আমাদের উদ্বৃত্ত আছে, সেই উদ্বৃত্তটা আমি বলবো যে কোরবানির পরে অনেকগুলো পর্ব থাকে, সেখানেও পশুর প্রয়োজন। সুতরাং কোরবানির বাজারে যে পশু থাকবে, আমাদের যে চাহিদা সেটা একেবারে কাছাকাছি। সেজন্য আমাদের দেশের বাহির থেকে কোনো পশু আমদানি করার প্রয়োজন নেই, সেটা দৃঢ়তার সাথে আমরা বলেছি। ক্ষুদ্র ও মাঝারি খামারিদের জন্য মানসম্মত খাদ্য ও ওষুধ সহজলভ্য হলে গবাদি পশু দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। সংবাদের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বিদ্যুতের খুঁটিতে তার ঝুললেও মিলছে না সেবা। 5 বছর পরেও সুবর্ণচরের 2,500 মানুষ পাননি সংযোগ। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের 4টি গ্রামের 2,500 আবেদনকারী বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় 5 বছর। তাদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ পেতে নির্ধারিত টাকার চেয়ে বেশি দেওয়ার পরেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। 21 প্রতিনিধিদের সহায়তায় খুরশিদ আলম মুকুলের রিপোর্ট। সারি সারি বিদ্যুতের খুঁটি, সেই খুঁটিতে টানানো আছে 33 কেভি লাইন, বসানো হয়েছে ট্রান্সফরমারও। বাড়ি, দোকান কিংবা উপাসনালয় সবখানে করা হয়েছে ওয়ারিং, কিন্তু নেই শুধু বিদ্যুৎ। 5 বছর আগে বসত, রান্নাঘর ও ফার্মেসিতে ওয়ারিং করেছেন মোহাম্মদপুর ইউনিয়নের চর নোমান গ্রামের পল্লী চিকিৎসক সোহেল। ঘরে এনেছেন টেলিভিশন, ফ্রিজ, বৈদ্যুতিক পাখা, কিন্তু আজ পর্যন্ত কাঙ্ক্ষিত বিদ্যুৎই আসেনি তার ঘরে। অনেকে ফ্রিজ, টেলিভিশন যে যার সামর্থ্য অনুযায়ী, আবার এখানে এই টাকাগুলো পড়ে আছে, আমাদের এই টাকাগুলো আমাদের অপচয়। সোহেলের মতো বিদ্যুতের কাজের জন্য নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত টাকা দিয়েও সেবা পাননি বলে অভিযোগ আবেদনকারীদের। পানির জন্য, বিদ্যুতের জন্য ভালো ফসল হচ্ছে না, আমরা বাজারে বিক্রিও করতে পারছি না। প্রত্যেকটা ফ্যামিলি ঘর ওয়ারিংয়ে 10,000, 15,000, 20,000 করে টাকা দিয়েছি। আজকে 2-3 বছর এভাবে পড়ে রয়েছে। কারণ আমরা পাই না, পরে আমরা যার মাধ্যমে আইসি হাতের কইছি, আর হাতে ইঞ্জিনিয়ার যেহেতু দাইছে, পরবর্তী ইঞ্জিনিয়ার আর গিয়ে আইসি হিগারও কষ্ট বছর দিছি। এইভাবে ধরো 4-5 বছর আমরা লাঞ্ছিত। পল্লী বিদ্যুৎ সমিতি দায়ী করছে গাছ কাটা সংক্রান্ত জটিলতাকে। ইতিমধ্যে আমরা বন বিভাগকে চিঠি দিয়েছি, বন বিভাগের সাথে কথাও হয়েছে। তো আমরা আশা করছি বন বিভাগের সাথে সমন্বয় করে আমরা শীঘ্রই লাইনটা চালুর জন্য পদক্ষেপ গ্রহণ করব। দ্রুতই গাছ কাটার কাজ শেষ হবে বলে জানালেন বিভাগীয় বন কর্মকর্তা। বেশ কিছু গাছ কাটার প্রয়োজন পড়ে, সেগুলো আমরা আইডেন্টিফাই করেছি। আইডেন্টিফাই করে আমরা উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি এবং জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি সেখানে কথা বলেছি, এবং বিদ্যুতের সাথে আমরা সেই কাজগুলো সামনে কেন্দ্রের হাতে করার ব্যবস্থা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। কখনো শিক্ষক, কখনো বা সাংবাদিক, নয়তো এদের পরিচয় গবেষক হিসেবে। চলেন সুটেড বুটেড। নারীরা পরেন দামি ঘড়ি বা সানগ্লাস। মূলত এরা ছদ্মবেশী চোর সিন্ডিকেট। দেশি বিদেশি সেমিনার, বিয়ের অনুষ্ঠান কিংবা রাজনৈতিক সভায় এরা লুটে নিচ্ছে দামি জিনিসপত্র। দর্শক, ইয়াকুব লিটুর ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। রাজধানীতে চলছে আন্তর্জাতিক সেমিনার, যেখানে উপস্থিত দেশি বিদেশি অতিথিবৃন্দ। এখানেই চুরি যায় এক বিদেশিনীর মোবাইল ফোন সহ ভ্যানিটি ব্যাগ। ঠিক তার পেছনের সারি থেকে পাওয়া যায় আরেক সাংবাদিকের আইফোন। একদিনের জন্য প্রশিক্ষণ এসেছিলাম, অনেকের সঙ্গে পরিচয় ঘটেছে, কিন্তু যাকে বিশ্বাস করলাম সে কিনা আমার মোবাইলটা নিয়ে সটকে পড়লো। আমার মোবাইল ও পার্সে অনেক মূল্যবান কিছু ছিল। চুরি যাওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেল। আমার পাশে এক বৃদ্ধ মহিলা, মানে বুঝেই যাবে না যে সে যে এইরকম একটা সিন্ডিকেটের সদস্য। খাওয়া দাওয়ার পরে আমি হাত ধুইতে গেছি, আইসা দেখি বৃদ্ধ মহিলাও নাই এবং আমার মোবাইলটাও নাই। সাথে সাথে থানায় গেলাম, জিডি করলাম। এখন পর্যন্ত মানে থানা থেকেও কিছু জানায় নাই। আমি নিজের থেকে তো খোঁজ খবর নেওয়ার চেষ্টা যে
জন্য যোগাযোগ করলে ওরা বলে যে দেখতেছি। সুটেড বুটেড থাকে বা ভালো পোশাক পরিহিত থাকে, সাংবাদিকদের মধ্যে মিশে যায়, বিভিন্ন অনুষ্ঠানে সাধারণ মানুষের মধ্যে মিশে যায়, বিয়ে বাড়িতে মিশে যায়। অন্য একটি কমিউনিটি সেন্টারের ঘটনা। বিয়েবাড়ির অনুষ্ঠানে হাই ফ্যাশনের নারী সদস্যদের পেয়ে একটু বেশি খুশি হয়েছিল বরপক্ষ। কিছুক্ষণ পর বুঝতে বাকি থাকলো না কারো, ততক্ষণে ওয়ালেট আর ফোন নিয়ে লাপাত্তা আত্মীয়তার বেশধারী চোরের দল। হাত থেকে নিয়ে দেখে আমি ছবি তুলি পটকিরা গাড়ি নিয়ে আসে, কেউ দামি দামি ঘড়ি পরে, আইফোন থাকে হাতে, বোঝা যায় না তাদেরকে। সাধারণ মানুষ হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারবো না, কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এদেরকে বলা হয় ভিআইপি চোর। ওরা ওইভাবে নারী পুরুষ এবং সুদর্শন নারীরাই থাকে, ভালো পোশাক পরে, ভিআইপি পোশাক পরে, ছেলেরাও ঠিক সেইভাবেই থাকে। অনেক প্রোগ্রামে বিদেশিরাও অংশগ্রহণ করে, এর ফলে এইটা যদি অব্যাহত থাকে তাহলে দেশের একটা ভাবমূর্তি নষ্ট হবে। সেমিনারের পাশে বসেছিলেন এক ভদ্রমহিলা, নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক পরিচয় দিয়েছিলেন। আমি তাকে মোটেও সন্দেহ করিনি। পরে দেখি তিনি আমার ভ্যানিটি ব্যাগ নিয়ে পালিয়ে গেছেন। পুলিশ বলছে এমন ঘটনা ইদানিং একটু বেশিই হচ্ছে, তবে জনগণের সচেতনতাও বেড়েছে। এই ধরনের কোনো ঘটনা ঘটে যায়, আমাদের পুলিশ বাহিনীর শরণাপন্ন হবেন। আমরা আপনার জিনিসটি উদ্ধার করার জন্য কাজ করব এবং যারা এই উপকর্মটি করেছে তাকে ধরার জন্য আমরা কাজ করব। সাধারণ মানুষের পাশাপাশি মন্ত্রী সচিবরাও রেহাই পাচ্ছেন না ছদ্মবেশী চোরের আস্ফালন থেকে। পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের ওনারটা চুরি হলো, তারপরে ফরিদুল হক সাহেবের প্রতিমন্ত্রী ওনারটা চুরি হলো। ভদ্রবেশী আড়াল হঠাৎ করে যদি আমরা একজনকে ধরে ফেলি, দেখা যায় একটা সিনক্রিয়েট ঘটে যেতে পারে। সেই কারণে আমার বিশ্বাস, আমি মনে করি প্রত্যেকটি সভা, সেমিনার কিংবা সিম্পোজিয়ামে সিসি ক্যামেরার আওতায় আনা উচিত। মিন্টু রোড ডিবি অফিস কিংবা সংশ্লিষ্ট থানায় প্রতিদিন শত শত মানুষ ভিড় জমান, যাদের মোবাইল, দামি পার্স কিংবা গচ্ছিত জিনিসপত্র খোয়া গেছে জন্মদিন, বিয়ে বাড়ি কিংবা সেমিনারে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। তথ্য গোপনের অভিযোগের মামলায় দোষী ট্রাম্প, 11 জুলাই রায় ঘোষণা। রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়মে বন্ধ হলো মালয়েশিয়ার শ্রমবাজার, সিন্ডিকেট ভেঙে দেওয়ার তাগিদ। এবং সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, 3 নদীর পানি বিপদসীমার উপরে, উজানের ঢলে ডুবল শ্রীমঙ্গলের বিস্তীর্ণ এলাকা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।